নে নে নে, তাড়াতাড়ি কর। আকাশে কালো মেঘ জমেছে, বৃষ্টি নামার আগেই কাজ শেষ করতে হবে। আর তাছাড়া এই ঘন রাতের আধারে একবার যদি বৃষ্টি আসে তাহলে বাড়ি পৌঁছানোই দায় হবে। হ্যাঁ বড়দা, এই তো কাঠ সাজানো হয়েই গেছে। কবে যে আমাদের গ্রামে একটা ইলেকট্রিক চুল্লি হবে তা কে জানে। এইসব টেনশন আর থাকে না। যে যখন হবে তখন হবে, এখন এর মুখাগ্নি কে করবি বলতো? একটু নিজের বলতে কেউ নেই, যেটা অকালে মরল, কেউ কাঁদার পর্যন্ত নেই। এই তো আমি 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 করবো, আমায় দাও। এই এক, এই দুই, এই ওরে বাপরে, কি ঝড়, কি প্রচন্ড দুর্যোগ রে বাবা। কি হবে গো বড়দা? মরাটা পড়বে তো পুরোটা। ওরে এইসব অলক্ষণের কথা বলিস না। কেন পড়বে না? এই রে বৃষ্টিও যে নেমে গেল। ওরে এই যে ভয়ঙ্কর প্রলয় শুরু হয়েছে, কি করবো বলতো? পালা পালা, ওরে পালা পালা। হ্যাঁ বল পল্লব, কেন রেখেছিস? আয় আয় এখানে শোন, একটা জব্বর খবর আছে তোর জন্য। একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। বলিস কি? ছাতুগঞ্জে আমার এক দুঃসম্পর্কের কাকা আছে, তো তার কারখানায় দুজনের কাজের ব্যবস্থা হয়ে যাবে বলেছে। তাহলে তো দারুণ খবর, বল পল্লব। দাঁড়া, তার আগে কাল একবার ছাতুগঞ্জে কাকার বাড়ি যেতে বলেছে। হ্যাঁ, আমিও কি যাব? অবশ্যই, আমাদের দুজনকেই তো যেতে বলেছে। ঠিক আছে, তাহলে কাল কখন বেরোতে হবে? জায়গাটা দূরই আছে, সকাল সকাল রওনা দিয়ে দেবো। সত্যি তোর কাকা মানুষটা কিন্তু দারুণ। এত বড় মাপের মানুষ দেখে বোঝাই যায় না। ঠিকই বলেছিস। এই গ্রামেও কাকার বেশ নাম ডাক আছে শুনেছি। কারোর কোনো বিপদ আপদে কাকা ঝাঁপিয়ে পড়ে। খাওয়া দাওয়া গল্প গুজব করতে গিয়ে কখন যে বেলা গুড়িয়ে সন্ধে হলো খেয়ালই নেই। লাস্ট ট্রেন চলে গেল 5টায়। তুই এখানকার রাস্তাঘাট ঠিকঠাক চিনিস তো বললো? ওই বছরখানেক আগে একবার এসেছিলাম। এটুকু মনে আছে, এই রাস্তা দিয়ে মিনিট 15 গেলে ইটাবেরিয়া রেল স্টেশন, সেখান থেকে ওই ব্যান্ডেল লোকাল আরামসে পেয়ে যাব। কিন্তু এখন সমস্যাটা কি জানিস? আকাশের মেঘ। তাই তো, এতক্ষণ খেয়ালই হয়নি। এ তো যে কোনো সময় বৃষ্টি আসবে দেখছি। বর্ষাকাল, তার উপর আজ থেকেই নিম্নচাপ হওয়ার সম্ভাবনা ছিল। বলিস কি? এটা তো আগে ভাবা উচিত ছিল। ওই দেখ, জঙ্গলের ওপাশ দিয়ে বিদ্যুৎ খেলে গেল যেন। আশপাশে কোনো শেল্টারও তো নেই। ওই ওপাশটায় আবার শ্মশান আছে শুনেছি। বড় বিপদে পড়তে চলেছি বুঝতেই পারছি। পল্লব, অত কথা বাড়াসনি, তাড়াতাড়ি পা চালা। আমাদের দুশ্চিন্তাটাই সত্যি রূপান্তরিত হলো নিমেষে। এক রাত ধুলো কাপড় বেগে আমাদের দিকে এগিয়ে এলো, সাথে নিমেষে মেঘের পরপরা তীরের ফলার মতো বৃষ্টির ফোঁটা। দুজনে উদ্দাম রেখে ছুটল একটা মাথা, একটা ছাদের জন্য। দেখতে পাচ্ছি না যে আমি এদিকে এই যে আমি এদিকে। ওর আর কোনো সাড়া পেলাম না। ঝড় বৃষ্টিতে ছুটে চলাম একটা আশ্রয়ের জন্য। জামা কাপড় ভিজে জবজবে হয়ে গেল। অবশেষে সামনে একটা বন্ধ দোকানে অ্যাসবেস্টাস চোখে পড়লো। কোনো রকমে সেখানে ঢুকে এলাম। ইস, একদম ভিজে গেছি। অভিরূপকে নিয়ে চিন্তা বাড়লো। ছেলেটা গেল কোথায়? দূর দূর ধূসর গাছপালার ফাঁকেও কোনো জনপ্রাণী পর্যন্ত চোখে পড়লো না। দেখা যাবেই বা কি করে? একই গ্রাম, তার উপর অন্ধকারের শ্মশানের পথে কেই বা আসবে। কিন্তু অভিরূপটা যে গেল কোথায় কে জানে। বেটা মোবাইলটাও ধরছে না। ঝড় বাদলে যদি বাড়ি ফিরতে না পারি তাহলে বিপদ আসন্ন। মিনিট 20 পর বৃষ্টিটা একটু ধরলে আমি পথে নেমে গিয়ে গেলাম। অভিরূপ, গেলি কোথায়? অভি। আশ্চর্য, ছেলেটা গেল। আরে ওই তো ওখানে। ইস, এখানে কেউ এরম ভাবে বসে নাকি? মাথাটা গেছে নাকি তোর? কি হলো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোকে খুঁজতে খুঁজতে আমি নাস্তা যাবুত হয়ে গেছি। কোথায় ছিলি এতক্ষণ? এই শ্মশানের এখানেই ছিলাম। এত জায়গা থাকতে শ্মশানে কি করছিলি? আর ফোনটা তুলতে কি হয়? দেখ তো কতবার তোকে ফোন করেছি। এখন শিগগির বাড়ি চ, এবার বৃষ্টি এলে আর বাড়ি পৌঁছতে পারবো না। যাই হোক, সেদিন অনেক রাতে স্টেশনে কোনো রকমে যে যার বাড়ি ফিরলাম। 2 দিন একটু ব্যস্ততায় কাটলো, তাই ক্লাবের আড্ডায় যাওয়া হলো না। সেদিন ক্লাবে গিয়ে দেখলাম অভিরূপ আসেন। কিরে, অভিরূপ কোথায়? গতকাল ফোন করলাম, ধরলো না। অভিরূপ? ও তো 2-3 দিন ধরে ক্লাবে আসেনি। এই দাঁড়া, ওকে তো কালকেই দেখলাম। ক্লাব থেকে বেরিয়ে অভিরূপের বাড়ি গেলাম।
ও কবে কাজে জয়েন করছে সেই ব্যাপারে কথা বলতে। দরজা খুলে ওর বাবা বেরিয়ে এলো। ও পল্লব, আসো বাবা আসো। অভিরূপ কোথায়? অভিরূপ কোথায় মানে? ও বাড়িতে নেই? না, ও তো ফোনে বললো ওখানে তোমার কাকার বাড়িতেই দুদিন থাকবে, তারপর তোমার সাথেই নাকি আসবে। আমরা তো জানি ও তোমার সাথেই। কি ব্যাপার বলো তো, কিছু সমস্যা হয়েছে? আমার কিন্তু চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে। না 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 কাকু, কোনো টেনশন করার কিছু নেই। ও আমার সাথেই ছিল, ভাবলাম হয়তো আগে বাড়ি ফিরে গেছে। তা আপনি কোনো চিন্তা করবেন না, আমি 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 দেখছি। আমার মাথাটা কেমন ঘুরিয়ে গেল। কি ব্যাপার? ওদিকে ও মনোজ বলল যে ও নাকি দেখেছে এদিকে। কাকুর কি বলছে আমি তো কিছুই বুঝতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে এলাম। অভির বাবাকে এখন টেনশনে রেখে লাভ নেই। হাজারবার অভিকে ফোনে ট্রাই করলাম কিন্তু পেলাম না। সেদিন রাতে অভিরূপকে কেমন যেন অন্যরকম দেখেছিলাম। মনোজের কাছে জানতেই হবে কাল ও অভিরূপকে কোথায় দেখেছে। মনোজকে ফোন করলাম তখন। মনোজ, তুই অভিরূপকে ঠিক কোথায় দেখেছিস বলতো? কেন, সব ঠিকঠাক আছে তো? তুই বল না, তুই কোথায় দেখেছিস অভিরূপকে? আমার দরকার আছে। সে ঠিক আছে, কিন্তু কোথায় যে ওকে দেখলাম এই মুহূর্তে তো মনে করতে পারছি না। তবে আমি মনে হয় ওই জেলে পাড়ার দিকে ওকে দেখেছিলাম। ও ঠিক আছে, তুই রাখ। রাতে বাড়ি ফিরে এলাম। মনের ভিতরে একটা খটকা থেকে গেল। একটা ভয় আর দুশ্চিন্তা আমাকে রাতে ঘুমাতে দিল না। ভোরবেলা ঘুম ভাঙতেই লোকজনের কথাবার্তা কানে এলো। আমার বাড়িটা রাস্তার ধারে। দেখলাম 2-3 লোক নিজেদের মধ্যে কিসব ফিস করে বলছে। বলেন কি? এমন অদ্ভুত ঘটনা আমি বাপের জন্মে শুনিনি। তবে আর বলছি কি, পোল্ট্রিতে রক্তারক্তি কাণ্ড। তো সত্যি ভয়ের ব্যাপার গো। কি হবে বলো তো? তারপর আর কিছু শুনতে পেলাম না। তবে ওই পোল্ট্রি তো জেলে পাড়ার দিকে। একবার কি তাহলে ওই পোল্ট্রিতে? সেখানে পৌঁছে বেশ আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম পোল্ট্রি জুড়ে চাপ চাপ রক্ত আর বিস্তর মুরগির পালক পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। রতনবাবু এক কোনায় বসে আছেন থমথমে মুখ নিয়ে। আমি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কি রতনবাবু? কিভাবে হলো এসব? আর বলবেন না, আমার সব পুরা কপাল। আগের দিনে একটা মুরগির সাথে এই ঘটনা ঘটেছে, কিন্তু কাল যা হয়েছে সেটা আমি যদি মুখে বলি কেউ বিশ্বাস করবে না। মানে? হ্যাঁ ঠিকই বলছি। কাল যখন এই বিভৎস আওয়াজ পেয়ে আমি এখানে ছুটে এলাম, একটা কালো মতো ছায়া আমার চোখের সামনে থেকে সরে গেল। আর মুরগিগুলোর অবস্থা দেখে আমার ভয় আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল। বলছেন? হ্যাঁ ঠিকই বলেছি। ও কোনো কুকুর শিয়াল বা ভামের কাজ নয়, ও একটা মানুষের কাজ, জ্যান্ত মানুষ। মানুষের কাজ? মানুষ কি এগুলো খেতে পারে? হ্যাঁ যা আমি দেখেছি আমি তো সেটাই বলছি। আমি কি মিথ্যে কথা বলছি নাকি? না না, আপনি ঠিকই বলছেন। তবে ওর মুখ কি কখনো আপনি দেখেছেন? না, মুখ দেখা হয়নি। সে ছায়া মানব। তবে ওর চুলটা কোঁকড়ানো ছিল, এটা বলতে পারি। চুল কোঁকড়ানো? অভিরূপ? হ্যাঁ, কিছু বললেন? না 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 না, কিছু না কিছু না, ঠিক আছে। এইদিকে স্ট্রাইকারটা দে তো। এবার একসাথে 3টে গুটি ফেলবো। এইটা, ওই দিকেরটা আর ওইটা। কি বিশ্বাস হচ্ছে না? এবার দেখ। এই দাদা, বাই দাবে, পরশু কিন্তু হাতিবাগানের সাথে আমাদের ম্যাচটা আছে, ভুলে যাস না। কি বলছিস? এই ম্যাচ কি ভোলা যায়? আগের বার যা গোল দিয়েছিলাম না ওদেরকে, ওরা আর জন্মান্তর ধরে মনে রাখবে। হ্যাঁ, তুই গোল দিয়েছিলিস, আমি ভ্যাবলাদা গোল দিয়েছিল। আরে ছাত্র, সবসময় বাজে কথা। কে কে আজও? দাঁড়া, আমি দরজাটা খুলে দিয়ে। ঠিক আছে, যা। কি হলো? এতক্ষণ কি করছিস? তাড়াতাড়ি আয়। সব কটাকে শেষ করে দেবো, কাউকে ছাড়বো না, কাউকে বাঁচতে দেবো না। রাত্রে সোফায় বসেছিলাম এক রাত চিন্তা নিয়ে। অভিরূপের বাড়ি থেকে বহুবার ফোন এসেছে, ধরতে সাহস পাইনি। কি বা বলবো, এসব ঘটনা কি কাউকে বলা যায়? এমন সময় একটা ফোন এলো। রিসিভ করতেই পাশ থেকে উদ্বিগ্ন ভীত কণ্ঠস্বর ভেসে এলো।
কোথায় বললো? বাঁচা, বাঁচা, তুই কোথায়? এখনই কামড়ায়, ও আমাদের মেরে ফেলবে। মানে কে মেরে ফেলবে? কি বলছিস? হ্যাঁ, ও ও এসে গেছে। ও বিরূপ, ও বিরূপ আমাদের মেরে ফেলবো। তুই শিগগিরই আয়, ও বিরূপের হাত থেকে আমাদের বাঁচা। সহসা ফোনের লাইনটা কেটে গেল। আমার হাত পা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তাহলে কি এবারও পশু পাখি ছেড়ে মানুষকে? আমায় কিছু একটা করতেই হবে। কিরে, ফোন করা হচ্ছে? ফোন আমাকে মেরেছে তোদের মতোই মানুষ। তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। এই, কি হচ্ছে সব? তুই ছাড়বি ওদের নাকি? না, আমি ছাড়বো না। এই মানুষের বাচ্চারা আমায় বাঁচতে দেয়নি, আমিও কাউকে ছাড়বো না। তুই চলে যা, চলে যা এখান থেকে। এই কাণ্ড দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। তুমুল ধস্তাধস্তি শুরু হলো। কি অসীম শক্তির অধিকারী মনে হলো অভিরূপকে। ও যেন আর ওর মধ্যে নেই। তোরা থামবি? ওকে তোরা কোনোভাবেই আয়ত্তে আনতে পারবি না। কাউকে ছাড়বো না, কাউকে না। ও যেন অভিরূপের গায়ে এক রাশ ছাই ছুড়ে দিল। তাতে অভিরূপ যেন একটু শান্ত হলো। মারিস না, মারিস না, আমায় বাঁচতে দে, বাঁচতে দে, ওর ছুরি দে, আমায় বাঁচতে দে। তুই অভিরূপকে ছেড়ে দে, আমি তোর আত্মার সদ্গতি করব। না, তুই পারবি না, আমি একে ছাড়ছি না, তুই চলে যা। তবে রে, তবে রে, নে তবে। আমি ছেড়ে যাচ্ছি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে কথা দে আর কখনো এখানে আসবি না। আর যাবার সময় ওই কাঁঠাল গাছের ডালটা ভেঙে দিয়ে যাবি। আমি এখনই চলে যাচ্ছি, কথা দিলাম। আমায় ছেড়ে দাও, আমি আর এদিকে আসবো না। এরপর আমরা দেখলাম অভিরূপ দুম করে মাটিতে পড়ে গেল। আর অনতি দূরে কাঁঠাল গাছের ডাল ভাঙার শব্দ পেলাম। সবকিছু মিলিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। এরপর আমরা সবাই আবার নিশ্চিতভাবে স্বাভাবিক জীবনে ফিরে এলাম। ক্লাবের আড্ডাও আবার আগের মতো জমে উঠল, যদিও অভিরূপের পুরোপুরি সুস্থ হতে আরও সপ্তাহখানেক সময় লেগেছিল।